ওয়েলকাম টু টাইমসেল একাডেমি বন্ধুরা, আমি তোমাদের জিওগ্রাফি টিচার স্মৃতিলেখা। আবার আজকে চলে এসেছি একটি নতুন চ্যাপ্টার নিয়ে। আজকে যে চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে রিভার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নদীসমূহ নিয়ে। এই চ্যাপ্টারটা অনেক বড়, তাই এই চ্যাপ্টারটাকে আমি তোমাদের পার্টে পার্টে ভাগ করে পড়াবো। তো আজকে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো রিভার্স অফ ইন্ডিয়া, প্রথমেই আমরা জেনে নিই হোয়াট ইজ রিভার। নদী কাকে বলে? রিভারের ডেফিনেশন: a large natural stream of water flowing in a channel to the sea, lake or another river. মানে একটা লার্জ স্ট্রিম অফ ওয়াটার, অনেক পরিমাণে জল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে চলে যায়, বাহিত হয়, তাকে আমরা নদী বলি। কিসের কিসের দ্বারা বাহিত হয়? সেটা সি হতে পারে, লেক হতে পারে, অর অ্যানাদার রিভারও হতে পারে। তো একেই আমরা বলি রিভার বা নদীর সমূহ। এবার রিভার ড্রেনেজ বেসিন কাকে বলে? আমরা আগে জানলাম রিভার, হোয়াট ইজ রিভার। এবার এটা ড্রেনেজ সিস্টেমটা কি? রিভার ড্রেনেজ বেসিন মানে the area drained by the main river including all its tributaries is known as its drainage basin. অর্থাৎ নদী তার উপনদী এবং শাখা নদী দ্বারা যে অঞ্চলের যে এরিয়ার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, সমগ্র এরিয়াটাকে আমরা বলি সেই নদী ড্রেনেজ বেসিন। অর্থাৎ নদী তার ট্রিবিউটারিজ উপনদী দ্বারা যে এরিয়া দিয়ে বয়ে যাচ্ছে সেই সমগ্র এরিয়াটাকে আমরা সেই নদীর ড্রেনেজ বেসিন হিসেবে চিনি। তাহলে আরেকবার আমরা ঝালিয়ে নিই। হোয়াট ইজ রিভার? আর ন্যাচারাল স্ট্রিম, আর লার্জ ন্যাচারাল স্ট্রিম অফ ওয়াটার flowing in a channel to the sea, lake or another river. And what is drainage system basin? The area drained by the main river including all its tributaries is known as its drainage basin. আচ্ছা, এর পরের পার্টে আমরা চলে যাব। দ্য রিভার ড্রেনেজ অফ ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইন্টু, অর্থাৎ এই যে ড্রেনেজ সিস্টেম বা নদী সমূহ ভারতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? ফার্স্ট হচ্ছে হিমালয়ান অর দ্য এক্সট্রা পেনিনসুলার ড্রেনেজ, আর সেকেন্ড হচ্ছে দ্য পেনিনসুলার ড্রেনেজ। তো প্রথমটা কি? হিমালয়ান অর দ্য এক্সট্রা পেনিনসুলার ড্রেনেজ, অর্থাৎ হিমালয়ান রিজিয়ন থেকে যেসব নদী উৎপত্তি হচ্ছে এবং এক্সট্রা পেনিনসুলার, অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়াটা বাদ দিয়ে যে এক্সট্রা পোর্শনটা সেটা, এবং হিমালয়ান রিজিয়নের নদীসমূহ এবং পেনিনসুলার ইন্ডিয়ার নদীসমূহ। সুতরাং ভারতের নদীসমূহকে আমরা দুভাগে ভাগ করলাম: হিমালয়ান অর দ্য এক্সট্রা পেনিনসুলার ড্রেনেজ অ্যান্ড দ্য পেনিনসুলার ড্রেনেজ। তো ফার্স্ট হচ্ছে রিভার সিস্টেম অফ দ্য হিমালয়ান ড্রেনেজ, অর্থাৎ হিমালয়ান ড্রেনেজ বা হিমালয়ের যে নদীসমূহগুলো আছে সেইগুলো কি কি? তো ফার্স্ট নদী যা ইন্দাস বা সিন্ধু নদ, দ্য ইন্দাস বা সিন্ধু নদ। তো এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? টোটাল লেন্থ ইজ 288 কিলোমিটার, of which 709 কিলোমিটার লাইস ইন ইন্ডিয়া। অর্থাৎ সিন্ধু নদ বা দ্য ইন্ডাসের টোটাল লেন্থ হচ্ছে 2880 কিলোমিটার, যার 709 কিলোমিটার পোর্শনটা বা 709 কিলোমিটার অব্দি আমাদের ইন্ডিয়াতে প্রবাহিত হচ্ছে, বাকিটা কিন্তু ইন্ডিয়ার বাইরে অর্থাৎ পাকিস্তানে। সেকেন্ড, দ্য ওয়েস্টার্ন মোস্ট রিভার সিস্টেম ইন দ্য সাবকন্টিনেন্ট, অর্থাৎ ইন্ডাস বা সিন্ধু নদ হচ্ছে আমাদের ভারতের একদম পশ্চিম দিকের নদী, দ্য ওয়েস্টার্ন মোস্ট রিভার। ঝিলাম, চেনাব, রবি, বিয়াস অ্যান্ড সতলুজ আর দ্য মেন ট্রিবিউটারিজ, অর্থাৎ সিন্ধু নদের মেন ট্রিবিউটারিজগুলো কি কি? ঝিলাম, চেনাব, রবি, বিয়াস অ্যান্ড সতলুজ হচ্ছে মেন ট্রিবিউটারি বা উপনদী। Originates from the Bokharchu glacier in the northern slope of Mount কৈলাস, অর্থাৎ সিন্ধু নদের উৎপত্তি কোথায়? মাউন্ট কৈলাসের একটি গ্লেশিয়ার যার নাম হলো বোখারচু, সেখান থেকে সিন্ধু নদের উৎপত্তি। Drains the largest number of glacier and mountain slopes of the কারাকোরাম, অর্থাৎ কারাকোরাম পর্বত শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গ্লেশিয়ার অ্যান্ড মাউন্টেন স্লোপ এখানে দেখতে পাওয়া যায়। তাহলে সিন্ধু নদের ক্যারেক্টারিস্টিক্সগুলো আবার আমরা দেখে নিই একবার। টোটাল লেন্থ ইজ 2088 কিলোমিটার, of which 709 কিলোমিটার lies in India. The westernmost river system in India, একদম পশ্চিমের নদী এটা।
Jhelum, Chenab, Ravi, Beas and Satluj are the main tributaries. Originates from the Bokar-Chu, which is a glacier in the northern slope of Mount Kailash. Drains the largest number of glacier and mountain slopes of Karakoram. তো এই গেল আমাদের সিন্ধু নদ। এর পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে দা ঝিলাম বা বিতস্তা। পরেরটা কি দা ঝিলাম, যাকে আমরা বিতস্তা নামেও চিনি। তো বিতস্তা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? রাইজেস ফ্রম আ স্প্রিং at Verinag in the southeastern part of Kashmir Valley. অর্থাৎ এটির উৎপত্তি কোথায় বা কোথা থেকে এটার সৃষ্টি হয়েছে? সাউথ ইস্টার্ন পার্ট অফ দ্য, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে, কাশ্মীর ভ্যালির দক্ষিণ পূর্ব দিকে একটি স্প্রিং থেকে দা ঝিলাম বা বিতস্তা নদীর উৎপত্তি। ফ্লোস নর্থ ওয়েস্টারওয়ার্ড for about 110 kilometer where it enters the Ula Lake. অর্থাৎ এটি কাশ্মীর ভ্যালির ভেরিনাগ স্প্রিং থেকে উৎপত্তি হয়ে নর্থ ওয়েস্টার ওয়ার্ড গিয়ে এটি উলাল লেকে এন্টার করছে। বোঝা গেল? এর পরেরটা কি? জয়েন্স দ্য চেনাব অ্যাট থ্রিম্মু। তারপরে এটি বয়ে এসে থ্রিম্মুতে গিয়ে এটি চেনাবের সাথে মিলিত হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ কাশ্মীর, এই ঝিলাম নদীটি বা বিতস্তা নদীটি হচ্ছে কাশ্মীর ভ্যালির সব থেকে ইম্পর্টেন্ট নদী। তো আমরা আরেকবার ঝালিয়ে নিই। দ্য ঝিলাম বা বিতস্তার রাইজেস ফ্রম আ স্প্রিং কল ভেরিনাগ, কোথায়? সাউথ ইস্টার্ন পার্ট অফ কাশ্মীর ভ্যালি। ফ্লোজ নর্থ ওয়েস্টার্ড ফর অ্যাবাউট 110 কিলোমিটার where it enters the উলাল লেক। তারপরে এটি চেনাবের সাথে মিলিত হচ্ছে। চেনাবের সাথে কোথায় মিলিত হচ্ছে? ত্রিম্মু নামে একটি জায়গায়, এবং এটি হচ্ছে কাশ্মীর ভ্যালির সব থেকে ইম্পর্টেন্ট নদী। এর পরের নদীটায় চলে যাই আমরা। পরে হচ্ছে দ্য চেনাব বা যাকে আসকিনি বলেও জানা যায়। ড্রেনিং 26,755 স্কোয়ার কিলোমিটার অফ এরিয়া অফ ইন্ডিয়া। তাহলে এটা কতটা স্কোয়ার কিলোমিটার জুড়ে বইছে? 26,755 স্কোয়ার কিলোমিটার জুড়ে এর অবস্থান। নোন অ্যাজ চন্দ্রভাগা ইন দ্য হিমাচল প্রদেশ। এটি উৎপত্তি হয়ে যখন হিমাচল প্রদেশে এটা এন্টার করছে তখন এর নাম কিন্তু হচ্ছে চন্দ্রভাগা। এটা একটু ভালো করে তোমরা খেয়াল করবে। দ্য চন্দ্র and Bagha originate on either side of Baralacha Pass in Himachal. এই যে চন্দ্রভাগা আমি নামটা বললাম, তো দুটো কিন্তু আলাদা আলাদা, চন্দ্র অ্যান্ড ভাগা দুটো মিলিত হয়ে নাম হচ্ছে চন্দ্রভাগা। চেনাব ফ্লোস বিটুইন দ্য পীর পাঞ্জাল অ্যান্ড দ্য গ্রেটার হিমালয়। তো এই চেনাব নদীটি কিসের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে? বিটুইন দ্য পীর পাঞ্জাল অ্যান্ড দ্য গ্রেটার হিমালয়। ইম্পর্টেন্ট হাইডল প্রজেক্টস আর সালাল, বাঘলিয়ার অ্যান্ড ডালহাস্তি। তো এখানে এই চেনাব নদীর উপর কতগুলি ইম্পর্টেন্ট হাইডল প্রজেক্ট গড়ে উঠেছে, যার কি কি নাম? সালাল, বাঘিলার অ্যান্ড ডালহাস্তি। ওকে, তো দ্য চেনাব বা আসকিনি নদীর ক্যারেক্টারিস্টিক্স গুলো আরেকবার আমরা ঝালিয়ে নিই। ড্রেনিং 26,755 স্কোয়ার কিলোমিটার অফ টোটাল এরিয়া ইন ইন্ডিয়া। নোন অ্যাজ চন্দ্রভাগা ইন হিমাচল প্রদেশ, অর্থাৎ হিমাচল প্রদেশ এই নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত। The Chandra and Bagha originate on either side of Baralacha Pass in Himachal. Chenab flows between the Pir Panjal and the Greater Himalaya. An important hydel project এখানে গড়ে উঠেছে কি কি? সালাল, বাঘিলার and ডালহাস্তি। এবার আমরা চলে যাই পরের নদীতে। তো পরের নদীটি কি? দ্য রবি বা পরুষ্ণী। তো দ্য রবির কি কি ক্যারেক্টারিস্টিক্স? It flows for about 725 kilometer and drains 5,957 square kilometer area. এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো কিলোমিটারের কথা বলেছি। কি কি? একটা হচ্ছে দ্য রবি লেন্থ, আরেকটা হচ্ছে রবি যে এরিয়া দিয়ে বয়ে গেছে সেই টোটাল এরিয়াটা। সুতরাং রবির তাহলে লেন্থ কতটা? রবির লেন্থ হচ্ছে 725 কিলোমিটার, আর এটি যে এরিয়ার ওপর দিয়ে বয়ে গেছে সেই কতটা স্কোয়ার কিলোমিটারের ওপর দিয়ে বয়ে গেছে সেটা হচ্ছে 5,957 স্কোয়ার কিলোমিটার। ওকে, রাইজেস নিয়ার দ্য রোহতাং পাস ইন কুল্লু
এটা কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে? কুল্লুর কাছে রোহতাং, রোহতাং পাসের নাম তোমরা অবশ্যই শুনে থাকবে, ওটি একটি খুব পপুলার পর্যটন স্থল। তো ওখান থেকে এর রাইজ হয়েছে বা এটার উৎপত্তি হয়েছে। ড্রেনস দ্য ওয়েস্টার্ন স্লোপ অফ পীর পাঞ্জাল অ্যান্ড নর্দার্ন স্লোপ অফ ধৌলাধর, অর্থাৎ এটি রোহতাং পাসে, কুল্লুর কাছে রোহতাং পাসে উৎপত্তি হয়ে তারপর ওয়েস্টার্ন স্লোপ, পীর পাঞ্জালের ওয়েস্টার্ন স্লোপ দিয়ে বয়ে গিয়ে ধৌলাধর অব্দি বয়ে গেছে। রানস অ্যালং দ্য ইন্ডো পাক বাউন্ডারি অ্যান্ড এন্টার্স ইনটু পাকিস্তান। তো এটাকে আমরা ইন্টারন্যাশনাল রিভারও বলতে পারি, কারণ এটি ইন্দো পাক বাউন্ডারি দিয়ে বয়ে গিয়ে তারপর পাকিস্তানে কিন্তু প্রবেশ করছে। সুতরাং দ্য রবিকে আমরা একটি ইন্টারন্যাশনাল রিভারও কিন্তু বলতে পারি, যেহেতু এটি ইন্ডিয়ার উপর দিয়ে বয়ে গিয়ে পাকিস্তানে গেছে। তো দ্য রবি বা পরশনির কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে আরেকবার আমরা বলে নিই। It flows for about 725 kilometer and drains 5,957 square kilometer area, rises near the Rohtang Pass in Kullu, drains the western slope of Pir Panjal and the northern slope of Dhauladhar, runs along the Indo-Pak boundary and enters Pakistan. এরপরের নদীটি হচ্ছে দ্য বিয়াস, বিয়াস নদী, যাকে আমরা বিপাশা বা আগরেকিয়া নামেও চিনি। ওকে, তো এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? অরিজিনেটস ফ্রম দ্য বিয়াস কুন্ড নিয়ার দ্য সাদার্ন ফেস অফ রোহতাং পাস ইন কুলু। আগের নদীটাও কিন্তু তার রিভিউ কিন্তু আমরা বললাম যে কুলুর কাছে রোহতাং পাসের উৎপত্তি, ঠিক একইভাবে দ্য বিয়াসও কিন্তু ওখানেই উৎপত্তি। বিয়াস কোথায় অরিজিনেট হয়েছে? বিয়াসকুন্ড নামে একটি জায়গা, বিয়াসকুন্ড থেকে, যেটি কোথায়? সাদার্ন ফেস অফ রোহতাং পাস ইন কুলু। তো রোহতাং পাসের সাদার্ন ফেসে দক্ষিণ দিকে বিয়াসকুন্ড থেকে দ্য বিয়াস নদীর উৎপত্তি। সেকেন্ড, runs few kilometer and cuts through the Dhauladhar range near Koti and Larji, near Koti and Larji, অর্থাৎ এটি উৎপত্তি হওয়ার পর ধৌলাধার রেঞ্জের পাশ দিয়ে বয়ে গিয়ে কোটি অ্যান্ড লার্জি অব্দি এটি বয়ে গেছে। তারপরে flows through Kangra Valley and turns to west and enters the Punjab plain, তারপরে এটি কাংড়া ভ্যালির উপর দিয়ে বয়ে গিয়ে পশ্চিমে গিয়ে এটি পাঞ্জাব প্লেন্সে গিয়ে ঢুকছে। ওকে, তারপরে জয়েন্স দ্য পাঞ্জাব প্লেন্সে ঢোকার পর কি হচ্ছে? সতলুজ নিয়ার হারিকে, পাঞ্জাব প্লেন্সে ঢোকার পর এটি সতলুজের সাথে মিলিত হচ্ছে। সুতরাং আরেকবার আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে নিই। অরিজিনেটস ফ্রম বিয়াসকুন্ড, এটা খুব সোজা, দ্য বিয়াস রিভার কোথায় উৎপত্তি হচ্ছে? বিয়াসকুন্ডে। কোথায়? রোহতাং পাসের কাছে। Runs few kilometer, cut through the Dhauladhar range near Koti and Larji, flows through Kangra Valley and turns to west and enters the Punjab plain, পাঞ্জাব প্লেনের উপর দিয়ে বয়ে গেছে এবং পাঞ্জাব প্লেনে ঢোকার পর এটি কার সাথে মিলিত হয়েছে? সতলুজ রিভারের সাথে। পরেরটা দ্য সতলুজ। দ্য সতলুজকে আমরা কি নামে চিনি? কমন নেম যেটা, সেটা হচ্ছে শতদ্রু বা শতদ্রি। আমরা দ্য সতলুজ যেই নদীটাকে বলি তার আমাদের আঞ্চলিক নাম বা আমরা বাংলায় সেটাকে কি বলি? শতদ্রু বা শতদ্রি। তো এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? রাইজেস ফ্রম দ্য রাক্ষস লেকস নিয়ার দ্য মানস লেক ইন তিবেত, অর্থাৎ তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষস লেক থেকে এটির উৎপত্তি। এটি একটি অ্যানসিডেন্ট রিভার বন্ধুরা। হোয়াট ইজ অ্যানসিডেন্ট রিভার? অ্যানসিডেন্ট রিভার হচ্ছে পূর্ববর্তী নদী, অর্থাৎ এটি অনেক আগেকার একটি নদী, অনেক পুরনো নদী। ওকে, তো দ্য সতলুজ বা শতদ্রু হচ্ছে একটি অ্যানসিডেন্ট রিভার। এন্টার্স হিমাচল প্রদেশ অ্যাট দ্য পাস অফ শিবকিলা অ্যান্ড কাটস থ্রু দ্য ঝাস্কার রেঞ্জ। তো এটি মানস সরোবরের কাছে উৎপত্তি হয়ে কোথায় এন্টার করছে? হিমাচল প্রদেশের মধ্যে ঢুকছে এবং শিবকিলা অ্যান্ড কাটস থ্রু দ্য জাস্কার রেঞ্জ, শিবকিলার পাশ দিয়ে বয়ে গিয়ে এটি জাস্কার রেঞ্জের উপর দিয়ে বয়ে গেছে। তারপরে কি হচ্ছে? ইট পাসেস থ্রু দ্য শিবালিক, জাস্কার রেঞ্জের উপর দিয়ে বয়ে গিয়ে এটি তারপর দ্য শিবালিকের উপর দিয়ে বা শিবালিক পাশ দিয়ে বয়ে গেছে। তারপরে ভাখরা ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য রিভার। সুতরাং এখানে যে ড্যামটি আছে সতলুজ রিভারের উপর তার নাম কি?
ভাখরা ড্যাম। এই ছোট ছোট পয়েন্টগুলোই কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব দরকার। যেমন এই নদীর ওপরে কোন ড্যাম গড়ে উঠেছে, সেটা হচ্ছে ভাখরা ড্যাম। তারপরে কি, মিটস বিয়াস ইন দ্য সাউথ ওয়েস্ট কর্নার অফ কাপুরথালা। তারপরে এই নদীটি বয়ে গিয়ে কাপুরথালার কাছে বিয়াস নদীর সাথে মিলিত হয়েছে। দ্য কম্বাইন্ড রিভার, বিয়াস রিভারের সাথে যখন মিলিত হয়েছে, বিয়াস রিভার অ্যান্ড দ্য সতলুজ রিভার কম্বাইন্ড হয়ে এন্টার্স পাকিস্তান, পাকিস্তানে গিয়ে ঢুকছে। তো এর আগে তোমাদের যখন বলেছিলাম যে বিয়াস রিভারটা যখন পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে ঢুকছে, তাহলে কার সাথে মিলিত হয়ে ঢুকছে, বিয়াস অ্যান্ড সতলুজ একসাথে মিলিত হয়ে পাকিস্তানের মধ্যে ঢুকছে। এর লেন্থ কত, 1050 কিলোমিটার। এর টোটাল লেন্থ কত, 1050 কিলোমিটার। তো শতদ্রুর ক্যারেক্টারিস্টিক্সগুলো আরেকবার আমরা পড়ে নিই। রাইজেস ফ্রম দ্য রাখাস লেকস বা রাখাস লেক নিয়ার দ্য মানস লেক ইন তিবেট, তিব্বতের কাছে মানস সরোবরের এর উৎপত্তি। এটি একটি অ্যান্টিসিডেন্টস রিভার। এন্টার্স হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের মধ্যে ঢুকে, শিবকিলা থেকে হিমাচল প্রদেশের মধ্যে ঢুকে কাটস থ্রু দ্য জাস্কার রেঞ্জ। তারপরে ইট পাসেস থ্রু দ্য শিবালিক। তারপরে মিটস বিয়াস ইন দ্য সাউথ ওয়েস্ট কর্নার অফ কাপুরথালা। দ্য কম্বাইন্ড রিভার বিয়াসের সাথে মিলিত হওয়ার পর এটি পাকিস্তান এন্টার করছে, আর এর টোটাল লেন্থ হচ্ছে 1050 কিলোমিটার। আর শতদ্রু নদীর ওপর যে ড্যাম গড়ে উঠেছে তার নাম কি, ভাখরা ড্যাম। এর পরের নদীটি, এবার আমরা চলে যাই পরের নদীটা। এর পরের নদীটা কি, দা ঘাগর। দা ঘাগর, ঘাগর নদী, যাকে বলা হয় দ্য লেজেন্ডারি সরস্বতী নদী। অর্থাৎ আমরা যাকে সরস্বতী নদী বলে চিনি, যে নদীটা এখন বিলুপ্ত, সেই তার আরেক নাম হচ্ছে দা ঘাগর। ওকে, মাথায় থাকলো। তো এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি, এটি একটি ইনল্যান্ড ড্রেনেজ সিস্টেম। যেহেতু সরস্বতী নদীটা এখন প্রায় বিলুপ্ত, যার জলধারা দেখা যায় না, তাই জন্য এটিকে বলা হচ্ছে ইনল্যান্ড রিভার। ওকে, রাইজেস ইন দ্য তালুস ফ্যান অফ দ্য শিবালিক নিয়ার আম্বালা। অর্থাৎ হরিয়ানার আম্বালার কাছে, যেটা শিবালিক রেঞ্জের মধ্যে, সেখানকার অন্তর্গত তালুস ফান থেকে এর উৎপত্তি। আফটার এন্টারিং ইট ডিসঅ্যাপিয়ার্স বাট রিঅ্যাপিয়ার্স অ্যান্ড কার্নাল ডিস্ট্রিক্টস। এটি উৎপত্তি হবার পর কিছু দূর বয়ে গিয়ে এটা ডিসঅ্যাপিয়ার করে যায়, দেখা যায় না। আগেই বলেছিলাম এটা একটি বিলুপ্ত নদী, সরস্বতী নদী। ডিসঅ্যাপিয়ার হয়ে আবার দেখা যায় কোথায় গিয়ে, হরিয়ানার কার্নাল ডিস্ট্রিক্টে গিয়ে আবার অ্যাপিয়ার করে। ওকে, মাথায় থাকলো এটি। তো এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে সরস্বতী নদী যেটা বিলুপ্ত নদী, সেটাকে কোথায় আবার দেখতে পাওয়া যায়, রিঅ্যাপিয়ার্স অ্যাট কার্নাল ডিস্ট্রিক্ট ইন হরিয়ানা। ওকে, ট্রেসড ফার্দার অন ইস্টার্ন নাড়া ডেসক্রাইবড অ্যাজ দ্য ডিপ ফেয়ারলি গালফ। এরপর এটি কোথায় বয়ে গেছে, ইস্টার্ন নাড়াতে বয়ে গিয়ে ডেসক্রাইবড অ্যাজ দ্য ডিপ ফেয়ারলি গালফ। এখানে ডিপ ফেয়ারলি গালফ নামে এটি পরিচিত, বা ডিপ ফেয়ারলি গালফ তৈরি করেছে। অ্যাট প্রেজেন্ট দ্য এন্টায়ার এরিয়া ইজ ডেজার্ট। যেহেতু এটি একটি ইনল্যান্ড রিভার এবং এটা প্রায় বিলুপ্ত, সো টোটাল যে এরিয়াটা এটা একটা ডেজার্টে পরিণত হয়েছে, অর্থাৎ নদীটা একটি ডেজার্টে পরিণত। দ্য এন্টায়ার এরিয়া ইজ আ ডেজার্ট। Only streams coming into flow during general rains. এর জলধারা কখন দেখতে পাওয়া যায়, একমাত্র রেইনি সিজনে বা বর্ষাকালে, যখন খুব ভারী বৃষ্টিপাত হয়। তাছাড়া এই নদীটি কিন্তু ডিসঅ্যাপিয়ার করে গেছে। তাহলে দ্য ঘাগর, যাকে আমরা সরস্বতী নামে চিনি, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি, এটি একটি ইনল্যান্ড ড্রেনেজ সিস্টেম। রাইজেস ইন দ্য তালুস ফ্যান অফ দ্য শিবালিক নিয়ার আম্বালা। আফটার এন্টারিং ইন ডিসঅ্যাপিয়ার but reappears at Karnal district in Haryana. Traced further on Eastern Nara described as a deep fairly gulf. At present the entire area is a desert, only streams coming when in rainy season. এরপরের নদীতে চলে যাই আমরা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট নদী আমাদের দেশের, সেটা হচ্ছে দা গঙ্গা বেসিন বা দা গঙ্গা নদী। গঙ্গা নদী আমাদের দেশের সব থেকে ইম্পর্টেন্ট নদী এবং এটি আমাদের হিন্দু ধর্মের দিক দিয়ে গঙ্গা নদী কিন্তু একটি স্যাক্রেড বা পবিত্র নদী হিসেবে ধরা হয়। তো গঙ্গা নদী ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা এবার একটু দেখে নিই। লেন্থ ইজ 2510 কিলোমিটার অ্যান্ড বেসিন এরিয়া ইজ 8,83,000
8,334.44 স্কোয়ার কিলোমিটার। সুতরাং এটার এরিয়াটা বুঝতে পারছো কতটা এরিয়া জুড়ে এর অবস্থান, অনেকটা এরিয়া জুড়ে। এর লেন্থ কিন্তু 2,510 কিলোমিটার, কিন্তু এর টোটাল এরিয়াটা কতটা কভার করছে? 8,08,334.44 স্কোয়ার কিলোমিটার। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া। তো গঙ্গা বেসিন বা গঙ্গা নদী হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট রিভার ইন ইন্ডিয়া এবং দ্য লার্জেস্ট বেসিন ইন ইন্ডিয়া, অর্থাৎ গঙ্গা নদীর উৎপত্তি থেকে মিলিত যে বঙ্গোপসাগরে হয়েছে যে টোটাল এরিয়া, এটা কিন্তু সব থেকে বড় এরিয়া ইন্ডিয়ার নদীর মধ্যে। ইন্টারন্যাশনাল রিভার এটি একটি, কারণ ইট পাসেস থ্রু বাংলাদেশ, অর্থাৎ গঙ্গা নদী পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় দুভাগে বিভক্ত হয়ে একটি ভাগ বাংলাদেশ এন্টার করছে পদ্মা নামে, তাই এটি একটি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক নদী। স্যাক্রেড রিভার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটি পবিত্র নদী বা হিন্দু ধর্মের সব থেকে পবিত্র নদী মানা হয় গঙ্গা নদীকে। অরিজিনেটস অ্যাজ ভাগীরথী। এবার তোমরা একটু ভালো করে শোনো যে গঙ্গা নদী কোথায় কি নামে গঙ্গা নদী বাহিত হয়েছে। তো গঙ্গা নদীর যখন উৎপত্তি হয়েছে তখন গঙ্গোত্রী থেকে, তখন গঙ্গা নদীর নাম হচ্ছে কিন্তু ভাগীরথী। ওকে, তো অরিজিনেটস অ্যাজ ভাগীরথী রিভার ফ্রম দ্য গোমুখ ইন উত্তরকাশী ডিস্ট্রিক্ট ইন উত্তরাখণ্ড, অর্থাৎ গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে যখন গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে তখন এটি কি নামে পরিচিত? তখন এটির নাম হচ্ছে ভাগীরথী নদী। জয়েন্স অলকানন্দা অ্যাট দেবপ্রয়াগ অ্যান্ড গেটস ইটস নেম গঙ্গা, অর্থাৎ গোমুখ গুহা থেকে উৎপত্তি হওয়ার পর দেবপ্রয়াগ পর্যন্ত কিন্তু এটি ভাগীরথী নামে পরিচিতি লাভ করছে। এবং দেবপ্রয়াগে এসে যখন এটি অলকানন্দা নদীর সাথে মিলিত হচ্ছে তখন অলকানন্দা আর ভাগীরথী নদী একসাথে গঙ্গা নামে পরিচিত হয়ে বয়ে যাচ্ছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গঙ্গা নদী, গঙ্গা নামটা কোথা থেকে শুরু? এটা কিন্তু দেবপ্রয়াগ থেকে শুরু, যেখানে গঙ্গা ভাগীরথীর সাথে মিলিত হয়ে একসাথে বয়ে যাচ্ছে। At Haridwar, it enters plain area. গঙ্গার তিনটে ভাগ আছে, একটা হচ্ছে উচ্চ ভাগ, একটা হচ্ছে মধ্য ভাগ, আর একটা হচ্ছে নিম্ন ভাগ। তো গোমুখ গুহা থেকে শুরু করে আমরা হরিদ্বার পর্যন্ত এটা হচ্ছে উচ্চ ভাগ গঙ্গা নদীর, পার্বত্য এরিয়ার মধ্যে দিয়ে বয়ে আসছে। এবার হরিদ্বার থেকে এটা প্লেনস অর্থাৎ সমভূমিতে প্রবেশ করছে। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্বত পর্যন্ত কিন্তু এটি সমভূমির উপর দিয়ে বয়ে যাচ্ছে। ওকে, তো প্রশ্ন যদি আসে যে গঙ্গা নদী কখন সমভূমিতে প্রবেশ করছে, সেটা হচ্ছে গঙ্গা নদী যখন হরিদ্বারে এসে প্রবেশ করছে তখন থেকে শুরু হচ্ছে গঙ্গার সমভূমি। ইট ইজ জয়েন্ড বাই যমুনা অ্যাট এলাহাবাদ। তো হরিদ্বার থেকে বয়ে এসে যখন এটি উত্তরপ্রদেশে ঢুকছে তখন এলাহাবাদের কাছে এটি যমুনা নদীর সাথে মিলিত হচ্ছে। ক্রসেস 300 কিলোমিটার অ্যাট এন্টার্স দ্য প্লেন্স অফ বিহার। এবার এলাহাবাদ থেকে শুরু করে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে এটি বিহারে এসে ঢুকছে গঙ্গা নদী। নিয়ার রাজমহল হিলস ইন টার্নস টু দ্য সাউথ ইস্ট অ্যান্ড সাউথ অফ ফারাক্কা। বিহারের রাজমহল পর্যন্ত এসে এটি দক্ষিণ দিকে বয়ে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছে, ফারাক্কার কাছে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছে। তাহলে তোমরা গঙ্গা নদীর প্রবাহটা বুঝতে পারছো। আরেকবার বলে দিই, গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডে উত্তরাকাশী ডিস্ট্রিক্টের গোমুখ গুহাতে, ওখান থেকে ভাগীরথী নামে বয়ে এসে দেবপ্রয়াগের কাছে এসে ভাগীরথী অ্যান্ড অলকানন্দা একসাথে মিলিত হয়ে গঙ্গা নামে বয়ে এসে হরিদ্বারের কাছে এসে সমভূমিতে প্রবেশ করছে। এবার হরিদ্বার থেকে গঙ্গা বয়ে এসে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে বিহারে ঢুকছে। বিহার থেকে বয়ে গিয়ে বিহারের রাজমহল পাহাড় থেকে ক্রস করে আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবেশ করছে ফারাক্কার কাছে। আশা করি গঙ্গা নদী গতিপথটা তোমরা বুঝেছো। এবার একটা কথা বলে রাখি, এই যে গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত যে আমি তোমাদের বললাম যে গঙ্গার এটি উচ্চ প্রবাহ, এবার হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত এটিকে ধরা হয় মধ্য প্রবাহ, এবং বিহারের রাজমহল পাহাড় থেকে যখন গঙ্গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে সেটি হচ্ছে গঙ্গার নিম্ন প্রবাহ।
ওকে, বুঝতে পেরেছো আশা করি। It divided itself Hooghly in the west and Podda in the east. এবার ফারাক্কার এখান দিয়ে মুর্শিদাবাদ মালদা হয়ে যখন এটি কলকাতায় ঢুকছে, তখন হুগলি নদী আমাদের কলকাতার মধ্যে দিয়ে বয়ে গিয়ে সুন্দরবনের ওপর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগর গিয়ে মিলিত হচ্ছে। আর আরেকটি ভাগ গঙ্গা নদীর, সেটি বাংলাদেশে প্রবেশ করছে কি নামে? পদ্মা নামে। ওকে, হুগলি মার্জেস টু দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড পদ্মা এন্টার্স ইনটু দ্য বাংলাদেশ। তো এটি পশ্চিমবঙ্গে ঢুকে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে গঙ্গা। একটি ভাগ হুগলি নামে দক্ষিণ দিকে বয়ে আসছে, দক্ষিণে বয়ে এসে এটি ফার্দার সাউথে গিয়ে বে অফ বেঙ্গলের সাথে মিলিত হচ্ছে, এবং আরেকটি পার্ট সেটি বাংলাদেশে ঢুকে পদ্মা নামে বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। The Sundarban Delta is the result of depositional action of the river. এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাদেশেও আছে সুন্দরবন এরিয়া। এই যে সুন্দরবন টোটাল ডেল্টাটা, ওয়ার্ল্ড ফেমাস সুন্দরবন ডেল্টা, কিসের দ্বারা গঠিত হয়েছে? যে গঙ্গা বয়ে আসছে, যে গঙ্গার সাথে বিভিন্ন নুড়ি বালি কাকড় কাদা ইত্যাদি বয়ে আসছে, সেটি অনেক বছর ধরে দুপাশে জমতে জমতে কিন্তু আমাদের সুন্দরবন ডেল্টা গঠিত হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য সেন্ট্রাল পলিউশন বোর্ড, দ্য গঙ্গা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে গঙ্গা আমাদের দেশের সব থেকে ইম্পর্টেন্ট নদী এবং সব থেকে পবিত্র নদী, কিন্তু দুঃখের বিষয় গঙ্গা পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড রিভারের মধ্যে একটি, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে দূষিত নদীগুলি তার মধ্যে কিন্তু গঙ্গা আছে। দ্য নামামি গঙ্গা প্রোগ্রাম অ্যাপ্রুভড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট জুন 2014 with a budget of 20,000 crores for the conservation and rejuvenation. অর্থাৎ এই যে গঙ্গা প্রচণ্ড পলিউশনে ভরে গেছে, পলিউটেড হয়ে উঠেছে, তো এটাকে ঠিক করার জন্য জুন 2014 একটি প্রকল্প শুরু হয়েছে, যার নাম কি? নামানি গঙ্গা প্রোগ্রাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট বন্ধুরা। নামানি গঙ্গা প্রোগ্রাম, যেটা কত বাজেট, গঙ্গাকে পরিষ্কারের জন্য কত বাজেট ধরা হয়েছে আমাদের গভর্নমেন্টের পর থেকে? 20,000 crores গঙ্গাকে পরিষ্কার করার জন্য। শুধুমাত্র গভর্নমেন্টের দিক দিয়ে না বন্ধুরা, আমি এটা বলবো যে এটা আমাদেরও দায়িত্ব। আমাদের যে ইম্পর্টেন্ট সব থেকে বড় নদী, আমাদের দেশের প্রধান নদী, সেটাকে পরিষ্কার করা কিন্তু আমাদেরও কাজ। ওকে, তো এটা একটু কিন্তু মাথায় রাখবে। তো এই গেল আমাদের টোটাল গঙ্গার ক্যারেক্টারিস্টিক্সগুলো। অনেকটা বড়, তাই আরেকবার তোমাদের একটু পয়েন্টগুলো ঝালিয়ে নিই। লেন্থ ইজ 2,510 kilometer and basin area is 8,08,334.44 square kilometer. The most important and largest river basin in India, international river, at it passes through Bangladesh. Sacred river of India, originates as Bhagirathi from the Gomukh in Uttarkashi district in Uttarakhand, joins the Alaknanda at Devoprayag and get its name Ganga. Prochondo important point eti. At Haridwar, it enters plain area. It is joined by Yamuna at Allahabad, crosses 300 km and enters the plains of Bihar. Near Rajmahal Hills, it turns to the southeast and south of Farakka. এখান থেকেই পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। It divided itself into Hooghly in the west and Podda in the east. Hooghly merges to the Bay of Bengal and Podda enters the Bangladesh. The Sundarban Delta is the result of depositional action of the river. অর্থাৎ যদি প্রশ্ন আসে গঙ্গার ডিপোজিশনাল অ্যাকশনের দ্বারা কি গড়ে উঠেছে, তার আনসার হবে সুন্দরবন ডেল্টা। According to the Central Pollution Board, the Ganga is one of the most polluted rivers in the world. তার জন্য কি করা হচ্ছে? The Namani Ganga program approved by the Union government June 2014 with a budget of 20,000 crore for the conservation and rejuvenation of Ganga. Okay? এই গেল আমাদের টোটাল গঙ্গার ক্যারেক্টারিস্টিক্সগুলো। এরপরে আমরা পড়বো যা যমুনা রিভার। গঙ্গার পরেই আসে যমুনার নাম, তো এরপরে আমরা পড়বো যমুনা বা যমুনা রিভার।
দ্য লংগেস্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা, অর্থাৎ গঙ্গার যে ট্রিবিউটারিগুলো আছে তার মধ্যে যমুনা বা যমুনা হলো লংগেস্ট রিভার, ওকে, অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট রিভার। সোর্স লাইস ইন দ্য যমুনোত্রী গ্লেশিয়ার, অর্থাৎ যমুনার উৎপত্তি কোথায়? যমুনোত্রী গ্লেশিয়ার থেকে। এটা খুব সহজ মনে রাখা। গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী থেকে। যমুনার উৎপত্তি কোথায়? যমুনোত্রী থেকে। Making a boundary between Haryana and Uttar Pradesh, it passes Delhi, Mathura, Agra and flows southward until it joins the Ganga at Allahabad. অর্থাৎ এটি উৎপত্তি হয়ে হরিয়ানা অ্যান্ড উত্তরপ্রদেশের সীমান্ত বরাবর গিয়ে উত্তরপ্রদেশে ঢুকে দিল্লি, মথুরা, আগ্রা থেকে ওপর দিয়ে বয়ে গিয়ে সাউথওয়ার্ডে গিয়ে অর্থাৎ দক্ষিণে গিয়ে এটি গঙ্গা নদীর সাথে মিলিত হচ্ছে কোথায়? এলাহাবাদে, যেটা আমি তোমাদের গঙ্গা নদীটা পড়ানোর সময় পড়েছিলাম। The Chambol, Sindh, Betwa, Ken and Tons are the right hand tributaries of the Yamuna river. এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। গঙ্গা নদীর রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ গুলো কি কি? ওকে, তো কি কি? চম্বল, সিন্ধ, বেতওয়া, কেন অ্যান্ড টন্স হচ্ছে এর রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ। তো আরেকবার আমরা যমুনা রিভারের ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু দেখে নিই। যমুনা রিভার হচ্ছে দ্য লংগেস্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট ট্রিবিউটারিজ অফ গঙ্গা। Source lies in the Yamunotri glacier, making a boundary between Haryana and Uttar Pradesh. It passes Delhi, Mathura, Agra and flows southward until it joins the Ganga at Allahabad. The Chambol, Sindh, Betwa, Ken and Tons are the right-hand tributaries of Yamuna. এরপরে হচ্ছে দ্য চম্বল রিভার। দ্য চম্বল রিভারের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? চম্বল রিভারের লেন্থ কত? লেন্থ ইজ 960 কিলোমিটার, অর্থাৎ চম্বল নদীর লেন্থ কত? 960 কিলোমিটার। রাইজেস ইন দ্য সাউথ ওয়েস্ট অফ ইন্দোর ইন মালওয়া প্ল্যাটু ফ্রম দ্য বিন্ধ্যান রেঞ্জ, অর্থাৎ চম্বল নদীর উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশের, অর্থাৎ দক্ষিণ পশ্চিমে ইন্দোরের দক্ষিণ পশ্চিমের মালবার প্ল্যাটুর ওপরে এর উৎপত্তি, মধ্যপ্রদেশের বিন্ধ্যায়ন রেঞ্জে। মাল্টিপারপাস প্রজেক্টস হ্যাভ বিন কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ এই চম্বল রিভারে কিন্তু মাল্টিপারপাস প্রজেক্ট গড়ে উঠেছে। দ্য মেইন ড্যাম ইজ গান্ধী সাগর, রানা প্রতাপ সাগর অ্যান্ড জওহর সাগর, অর্থাৎ চম্বল নদীর ওপরে যে মাল্টি প্রজেক্টসগুলো গড়ে উঠেছে, যে ড্যামগুলো গড়ে উঠেছে তার নাম কি কি? গান্ধী সাগর, রানা প্রতাপ সাগর অ্যান্ড জওহর সাগর। তো লেন্থ কত? 960 কিলোমিটার। রাইজেস ইন দ্য সাউথ ওয়েস্ট অফ ইন্দোর ইন মালওয়া প্ল্যাটু ফ্রম দ্য বিন্ধ্যান রেঞ্জ ইন মধ্যপ্রদেশ। মাল্টিপারপাস প্রজেক্ট হ্যাভ বিন কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য রিভার। আর ড্যামগুলো কি কি? গান্ধী সাগর, রানা প্রতাপ সাগর অ্যান্ড জওহর সাগর। এর পরের নদীটায় চলে যাই আমরা, সেটা হচ্ছে গন্ডক বা গন্ডক। ড্রেনিং দ্য সেন্ট্রাল পার্ট অফ নেপাল, অর্থাৎ এটার কিন্তু উৎপত্তি এবং সেন্ট্রাল পার্টটাই কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে অবস্থিত। রাইজেস ইন দ্য নেপাল হিমালয়াস বিটুইন ধওলাগিরি, অন্নপূর্ণা অ্যান্ড মাউন্ট এভারেস্ট, অর্থাৎ এটি নেপালের যেহেতু একদম সেন্ট্রাল পার্টে অবস্থিত, সেন্ট্রাল পার্টে, তাই এটির উৎপত্তি কোথায়? নেপাল হিমালয়াসে। কোন কোন রেঞ্জের মধ্যে? ধওলাগিরি, অন্নপূর্ণা অ্যান্ড মাউন্ট এভারেস্টের মধ্যে। এন্টার্স দ্য গ্রেট প্লেন্স অফ ইন্ডিয়া ইন চম্পারণ ডিস্ট্রিক্ট অফ বিহার, অর্থাৎ এটি নেপাল থেকে বয়ে এসে আমাদের দেশে কোথায় এন্টার করেছে? আমাদের দেশে কোন জায়গাটা এন্টার করেছে? এটা হচ্ছে বিহারের চম্পারণ ডিস্ট্রিক্টে এন্টার করেছে। অর্থাৎ গন্ডক নদী নেপালে উৎপত্তি হয়ে যখন ভারতে প্রবেশ করছে, ভারতের কোন জায়গা হয়ে এটি প্রবেশ করছে? সেটি হচ্ছে বিহার প্লেন্সের চম্পারণ ডিস্ট্রিক্টে। ওকে, টার্নিং সাউথ ওয়েস্ট, বিহারে প্রবেশ করে এটি সাউথ ইস্ট পার্টে বয়ে গিয়ে জয়েন্স দ্য গঙ্গা অ্যাট সোনপুর, এটি গঙ্গার সাথে মিলিত হচ্ছে। অর্থাৎ গন্ডক নদী নেপালে উৎপত্তি হয়ে বিহারে প্রবেশ করে সাউথ ইস্টে বয়ে গিয়ে এটি সোনপুরের কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হচ্ছে। তাহলে ক্যারেক্টারিস্টিক্সগুলো আরেকবার ঝালিয়ে নিই। ড্রেনিং দ্য সেন্ট্রাল পার্ট অফ নেপাল
rises in the Nepal Himalayas between which ranges? Between Dhaulagiri, Annapurna and Mount Everest. Enters the Great Plains of India in Champaran district in Bihar. Turning southeast, joins the Ganga at Sonpur, Bihar. এবার আমরা চলে যাই আজকে লাস্ট নদীতে, সেটি হলো দা কোশি। গন্ডকের পর, অবশ্যই সবসময় আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি গন্ডকের পর কোশিরই নাম আসে, স্বাভাবিকভাবে গন্ডকের পর আমরা কোন নদী নিয়ে আলোচনা করব? দা কোশি। ইট ইজ অ্যান অ্যান্টিসিডেন্ট রিভার, এটিও কিন্তু একটি অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ববর্তী নদী। অলসো নোন অ্যাজ দ্য সরো অফ বিহার, প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট, অর্থাৎ এই সরো অফ বিহার বা বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশিকে। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশিকে। কেন বলা হয়? কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে কোশি নদীতে এত জল ভরে যায় যে কোশির দুপাশে প্রচণ্ড বন্যার সৃষ্টি হয়, প্লাবিত হয়ে যায়, তাই এটিকে বিহারের দুঃখ বা দ্য সরো অফ বিহার বলা হয়। Orun is the main streams originates from the northern slope of Mount Everest in Tibet, অর্থাৎ এটি অরুণ নামে টিবেটের মাউন্ট এভারেস্টে এটির উৎপত্তি। It joins river Orun to form the সপ্তকোশী at মহাভারত রেঞ্জ, অর্থাৎ এটি সপ্তকোশীর কাছে অরুণের সাথে জয়েন হয়েছে। It joins the Ganga river 30 কিলোমিটার ওয়েস্ট অফ মানিহার, অর্থাৎ এটি গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে? মানিহারিতে গিয়ে এটি গঙ্গার সাথে মিলিত হয়েছে। সুতরাং দা কোশির পয়েন্টগুলো আমরা আরেকবার পড়ে নিই। ইট ইজ অ্যান অ্যান্টিসিডেন্ট রিভার, পূর্ববর্তী নদী। অলসো অ্যাজ আ সরো অফ বিহার, যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, প্রশ্ন আসতেই পারে এখান থেকে যে দ্য সরো অফ রিভার কাকে বলা হয়, সরো অফ বিহার কাকে বলা হয়। Arun is the main streams originates from the northern slope of Mount Everest in Tibet. It joins river Orun to form the সপ্তকোশী at মহাভারত রেঞ্জ, এটি মহাভারত রেঞ্জের সপ্তকোশীর কাছে অরুণের সাথে মিলিত হয়েছে। আর গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে? মণিহারিতে। ওকে, তো এই গেল কয়েকটি নদীর নাম যেটি হিমালয়ান রেঞ্জের কাছে অবস্থিত বা হিমালয়ান রেঞ্জের উৎপত্তি। এরপরেও অনেকগুলো নদী আছে হিমালয়ান রেঞ্জে, যেটা আমি তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। তো আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারটা অনেক বড়, কারণ ভারত একটি নদীমাতৃক দেশ, ভারতে প্রচুর প্রচুর নদী, তাই এটি কয়েকটি পার্টে ভাগ করে আমি তোমাদের পড়াবো। তো আশা করি আজকের পার্টটা তোমরা বুঝেছো এবং মনোযোগ দিয়ে আশা করি তোমরা পয়েন্টগুলো লিখে নিয়েছো এবং পড়বে। তো পরের দিন এর পার্ট 2টা নিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। ততদিন তোমরা পড়তে থাকো এবং আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।